মার্চ মাসে আমাদের রিটেন পরীক্ষা হয়, জুন মাসের 12 তারিখের মধ্যে আমাদের ভাইভা পরীক্ষা হয়ে যায়। এরই মধ্যে জুলাই আন্দোলন শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার আমরা সবাই ছিলাম, কিন্তু বর্তমানে আমরা তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলা আমরা নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছি। 19 বিধিমালা অনুসারে আমরা সবগুলা পরীক্ষা দেওয়ার পরেও আমরা এখনো স্কুলে যোগদান করতে পারতেছি না। আমাদের হাতে নিয়োগপত্র চলে এসেছে, আমাদের মেডিকেল হয়েছে, আমাদের ডোপ টেস্ট হয়েছে, আমাদের সিভিল সার্জন কর্তৃক সার্টিফিকেট হয়েছে, আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে। এর পরেও আমরা এখনো যোগদান করতে পারতেছি না। কেন পারতেছি না? যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, যাদেরকে বর্তমান সরকার কর্তৃক সিলেক্ট করেনি, তাদের মধ্য থেকে 31 জন ব্যক্তি আমাদের এই ফলাফলটাকে কেন্দ্র করে অধিদপ্তরের উপর চ্যালেঞ্জ ছুড়ে তারা রিট করে। যারা রিট করেছে তারা চাকরি পায়নি। আমি আবারও বলছি, যারা রিট করেছে তারা চাকরি পায়নি। চাকরি পেয়েছে কারা? 6531 জন। চ্যালেঞ্জ করেছে কাদের বিরুদ্ধে? অধিদপ্তর, মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। সেখানে আমরা কোনোভাবেই জড়িত নয়, কিন্তু হাইকোর্ট কর্তৃক আমাদের 7টা শুনানি হওয়ার পরে গত 6 ফেব্রুয়ারি আমাদের বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং ম্যাডাম বিচারপতি ফাতেমা নজিব যে রায় ঘোষণা করেছেন, সেখানে সুপারিশপ্রাপ্ত 6531 জনকে বাতিল ঘোষণা করেছেন। পুনরায় আবার মেধার ভিত্তিতে উনি ফলাফল ঘোষণা করার জন্য বলেছেন। এখন আমি আপনাদের কাছে আরেকটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে বর্তমান সরকার কর্তৃক মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর সকল কিছুর সর্বসম্মতিক্রমে, বর্তমান উপদেষ্টার সর্বসম্মতিক্রমে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 31শে অক্টোবর। সেখানে 5ই আগস্ট আমাদের দেশ থেকে স্বৈরাচার নিপাত হয়, সেটা আমরা নিপাত করতে সক্ষম হয়েছি এবং আমরাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরাই সরকার হিসাবে নির্বাচিত করেছি, আমরাই ওনাকে এই আসনে বসিয়েছি। কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের আমলে আমরা নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছি। আমি আরো একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, নৌবাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আপনারা সবকিছুই জানেন সেখানে নারীর চাকরির হার কত %। তো সেই হিসাব করতে গেলে প্রাইমারি শিক্ষক হিসাবে মহিলাদের অগ্রাধিকার কতটুকু, সেটা আমরা 1991 বলেন বা 1973 সাল বলেন, তখন থেকেই প্রাইমারি স্কুলে নারীদের ভূমিকা অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন? সেখানে শিশু বাচ্চারা পাঠদান করে, সেই শিশু বাচ্চাদেরকে আমরা এই নারীরা মায়ের আদর স্নেহ দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাই, তাদের যত্ন নিই। প্রাইমারি স্কুলে নারীদের ভূমিকার অন্য কোনো বিকল্প নেই, নারীদের ভূমিকাই সবচেয়ে বেশি। সে জায়গায় 2025 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এই নারীরাই সর্বপ্রথম রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। এই আধুনিক যুগে নারীরা কেন অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে? এই আধুনিক যুগে কেন নারীরা বারবার বলতে হবে প্রাথমিক শিক্ষক হিসেবে নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে? এই আধুনিক যুগে আমরা কেন ময়লা আবর্জনার মতো রাস্তায় পড়ে থাকবো? এই আধুনিক যুগে আমরা কেন রাতে বাইরে ঘুমাবো? এই আধুনিক যুগে কেন অধিদপ্তরের সামনে আমার বোন বাচ্চাকে শুইয়ে দিবে? আমি ইতিমধ্যে আপনারা জানেন, আমরা এখানে যারা আন্দোলনরত অবস্থায় আছি, আমরা 4 দিন টানা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি। এরপর আমরা শাহবাগে অবস্থান করেছি, কালকে আমরা অধিদপ্তরের সামনে অবস্থান করেছি রাত 10টা পর্যন্ত। আজকে আমরা শাহবাগ এখানে অবস্থান করতেছি, আমাদের আন্দোলন চলমান। আমরা গত সোমবারে যখন আন্দোলন করি তখন আমাদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপ করা হয়। এরপরেও আমরা রুখে দাঁড়াইনি, কারণ হচ্ছে আমরা দাবি আদায়ের জন্য আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আর এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমি বর্তমান রাষ্ট্রের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন, এতগুলা মন্ত্রণালয়ের এতগুলা মানুষের সম্মতিক্রমে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন, তখন আপনাদের বিবেক জাগ্রত হয়নি? আপনারা কোন হিসাবে রেজাল্ট দিবেন? এখন 3 মাস পরে আপনাদের বিবেক জাগ্রত হয়েছে।
হয়েছে, আপনাদের বিবেকহীনতার দায়ভার কি আমরা নেব? আমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি, আমরা এখানে মাস্টার্স কমপ্লিট করে এসেছি। আমাদের অভিভাবক, আমাদের পিতামাতা, আমাদের স্বামী আমাদেরকে পড়াশোনা করিয়েছেন যাতে আমরা নিজেরাই নিজেদের অবলম্বন হতে পারি। আর আমরা নিজেরা নিজেদের অবলম্বন হলে এর মাঝে শুধুমাত্র আমাদের পরিবারই কিন্তু ভালো থাকবে না, সফল হবে না, বরং রাষ্ট্র থেকে বেকারত্ব দূর হবে। আমরা সেই বেকারত্ব দূরীকরণেও কম ভূমিকা পালন করছি না, কিন্তু আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পর 6 তারিখের রায়ের মধ্য দিয়ে আমাদেরকে যে অসম্মান করা হয়েছে, সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে, আমরা সংসারে ফিরতে পারতেছি না, আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না, সেই হেনস্থার দায়ভার কে নিবে? আমরা একটা জিনিস সবাই জানি, বিচার বিভাগ অধিকার ফিরিয়ে দিতে জানে, বিচার বিভাগ কখনো অধিকার কেড়ে নিতে জানে না। তাহলে বর্তমানে বিচার বিভাগ আমাদেরকে যেই হেনস্থার স্বীকার করতেছে, এ দায়ভার কে নিবে? কে নিবে? আমি রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আমি আরেকটা জিনিস বলতে চাই, জুলাই বিপ্লবের সমন্বয়ক হিসেবে আমি ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছি। তাহলে আমি যে ভাইদেরকে, যাদেরকে আমরা আমাদের আইডল ভেবে আমরা রাস্তায় পড়েছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, আহত হয়েছি, আমরা রাষ্ট্রীয় পক্ষ থেকে কারো কোনো সাড়া পাইনি, এমনকি আমার সেই ভাইদেরকেও আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমরা অত্যন্ত দুঃখজনক অবস্থায় আছি। আমরা চাই আমাদের পাশে এসে রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করতেছেন তারা এসে আমাদের পাশে দাঁড়াক। আমরা চাই যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করতেছেন না, কিন্তু যাদের ভূমিকা দেশে এখন সর্বোত্তম পর্যায়ে আছে, তারা এসে আমাদের পাশে দাঁড়াক। আপনারা কনসাল্টে যেতে পারেন, আপনারা অন্যান্য আন্দোলনে অংশীদারিত্ব করতে পারেন। আজকে আপনার বোনেরা রাস্তায় এসে 8 দিন যাবত গোড়াগড়ি খাচ্ছে, আপনারা কোথায়? আপনাদের বিবেক কি জাগ্রত হয় না?